ওয়েলকাম টু কেরিয়ার গ্রোথ একাডেমি। ইওর সাকসেস আওয়ার মিশন। সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে চাইলে আজকের এই প্রশ্নগুলো তোমার অবশ্যই জানা উচিত। আজকের ক্লাসে থাকছে ভারতের সংবিধান থেকে 25টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষ হওয়ার পর তোমার স্কোর কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা বলে কাকে অভিহিত করা হয়? অপশন কি কি আছে? এ প্রস্তাবনা, বি মৌলিক অধিকার, সি আর্টিকেল 32, ডি রাষ্ট্র পরিচালনার নির্দেশকমূলক নীতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি আর্টিকেল 32। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? অপশন এ পার্ট 2, অপশন বি পার্ট 3, অপশন সি পার্ট 4, অপশন ডি পার্ট 5। এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কি হবে? অপশন বি পার্ট 3। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? অপশন এ একবার, অপশন বি দুবার, অপশন সি তিনবার, অপশন ডি চারবার। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ একবার। কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1976 সালে। এই প্রস্তাবনা কবে সংশোধন হয়েছিল? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। চলো পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? অপশন এ 26শে নভেম্বর 1949, অপশন বি 15ই আগস্ট 1947, অপশন সি 26শে জানুয়ারি 1950, অপশন ডি 24শে জানুয়ারি 1950। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কি হবে? অপশন সি 26শে জানুয়ারি 1950। এইখানে দু রকমের প্রশ্ন হয়। এখানে এই প্রশ্নটা বলেছে সংবিধান কার্যকর হয় কবে, তো উত্তর হচ্ছে 26শে জানুয়ারি 1950। আর একটা প্রশ্ন কি হয়, সংবিধানের কবে গৃহীত হয়, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল, সেই প্রশ্নের উত্তর কি হবে? এই যে 26শে নভেম্বর, এই যে 26শে নভেম্বর 1949। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সমতার অধিকার বর্ণিত রয়েছে? 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28। তো সমতার অধিকার কি? একটা মৌলিক অধিকার, যেটি বর্ণিত রয়েছে অপশনে 14 থেকে 18 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? অপশনে আর্টিকেল 15, বি আর্টিকেল 16, সি আর্টিকেল 17, ডি আর্টিকেল 18। তো অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 17। নেক্সট, গণপরিষদের প্রথম বৈঠকে অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম বৈঠকে অস্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন কি কি আছে? এ রাজেন্দ্র প্রসাদ, বি আম্বেদকর, সি সচ্চিদানন্দ সিনহা, ডি নেহেরু। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি সচ্চিদানন্দ সিনহা। আর যদি প্রশ্ন করে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন, তখন উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকাল কত বছরের হয়? রাষ্ট্রপতির কার্যকাল কত বছরের হয়? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, সি 6 বছর, ডি 7 বছর। তাহলে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছরের? 5 বছরের। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি জাকির হোসেন, অপশন ডি ভিভি গিরি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি দুটো টার্মে রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? এ 1945, 1946, 1947, 1948।
তো ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? 1946 সালে। এবং এই ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী ভারতে সংবিধান প্রস্তুতির কাজ শুরু হয়। পরের প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা, অপশন এ 545, অপশন বি 543, অপশন সি 550, অপশন ডি 552। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 550 জন। আজ থেকে 6 বছর আগে পর্যন্ত এই সংখ্যাটা ছিল 552 জন। 2020 সালে 104 সংবিধান সংশোধনী আইন অনুযায়ী এই 552টাকে 550 জন করা হয়েছে। দুজন যে মানে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির যে সদস্য, যে দুটো মানে সদস্য, তাদেরকে আর কি রিমুভ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছরের হয়? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 7 বছর। তো রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর করে হয়। যদি প্রশ্ন করে লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর, তখন হয়ে যাবে 5 বছর। পরবর্তী প্রশ্ন, অর্থ বিল প্রথমে কোথায় উত্থাপিত হয়? লোকসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্ট নাকি রাষ্ট্রপতি ভবন? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কি হবে? অপশন এ লোকসভা। এর থেকে মানে এই টপিক থেকে আরো এক ধরনের প্রশ্ন আসে যে অর্থ বিল মানে কোনো বিল অর্থ বিল কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? তো উত্তর কি হবে? লোকসভার স্পিকার। উত্তর হয়ে যাবে লোকসভার স্পিকার। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? এ রাষ্ট্রপতি, বি লোকসভার স্পিকার, সি রাজ্যসভার সভাপতি, ডি প্রধান বিচারপতি। তো ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? সঠিক অপশন কি হবে? রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স, অপশন এ 60 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 65 বছর, অপশন ডি 68 বছর। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অবসরের মানে বিচারপতিদের অবসরের বয়স কত হয়? 65 বছর। আর যদি প্রশ্ন করে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত, তখন হয়ে যাবে 62 বছর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এই দেখো বলতে বলতে এই প্রশ্নটা চলে আসলো, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর? 60, 62, 65, 68। এক্ষুনি বলে দিলাম 62 বছর। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন একটি কি ধরনের সংস্থা? এ সাংবিধানিক সংস্থা, বি আইনগত সংস্থা, সি আধা বিচারিক সংস্থা, ডি বেসরকারি সংস্থা। তো ভারতের নির্বাচন কমিশনের কথা সংবিধানে উল্লেখ করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে? এটি একটি সাংবিধানিক সংস্থা। পরের প্রশ্ন, জরুরি অবস্থা সংক্রান্ত বিধান কোন দেশ থেকে গৃহীত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন কি কি আছে? ব্রিটেন, আয়ারল্যান্ড, জার্মানি এবং কানাডা। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি জার্মানি। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশক তত্ত্ব বা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা, আয়ারল্যান্ড, আমেরিকা না অস্ট্রেলিয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতকে রাষ্ট্রসমূহের ইউনিয়ন বলা হয়েছে কোন অনুচ্ছেদে? অপশন এ অনুচ্ছেদ 1, অপশন বি অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 3 এবং অনুচ্ছেদ 4। তো রাষ্ট্রসমূহের ইউনিয়ন বলা হয়েছে, এটাকে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 1 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেল 1। চলো পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় কোন সংশোধনের মাধ্যমে?
সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে কোন সংশোধনের মাধ্যমে? 42তম, 44তম, 52তম নাকি 61তম? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে 42তম সংবিধান সংশোধনী। এই 42তম সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। কারণ এই 42তম সংবিধান সংশোধনীতে সংবিধানের অনেক অনেক কিছু জিনিস সংশোধন করা হয়েছে, তাই একে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংশোধন, 44তম সংশোধন, 73তম সংশোধন, 74তম সংশোধন। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা হয় 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর যদি বলে যে নগর ওই কর্পোরেশন ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় কোন সংশোধনীর মাধ্যমে, তো তখন হয়ে যাবে উত্তর 74তম সংশোধন। পরবর্তী প্রশ্ন, এই তো নগর স্থানীয় স্বশাসনকে সাংবিধানিক মর্যাদা দেয় কোন সংবিধান সংশোধন? এক্ষুনি বললাম যেটা, নগর স্থানীয় স্বশাসন মানেই ওই কর্পোরেশন ব্যবস্থা। সাংবিধানিক মর্যাদা পেয়েছে কোন সংশোধনের মাধ্যমে? এক্ষুনি বলে দিলাম, 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের রক্ষক বা গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন কে? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি সুপ্রিম কোর্ট, ডি সংসদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এ জওহরলাল নেহেরু, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি ডক্টর বি আর আম্বেদকর এবং ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন কে? যাকে সংবিধানের জনকও বলা হয়ে থাকে, ডক্টর বি আর আম্বেদকরকে। আজকে 25টি প্রশ্ন শেষ হলো। থ্যাংক ইউ। আজকে এই 25টি প্রশ্নের মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো? তোমার স্কোর কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরো এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট পেতে কেরিয়ার গ্রোথ একাডেমিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং নিজের প্রস্তুতি জোর কদমে চালিয়ে দাও।